আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। তোমরা যারা ক্লাস করতে পারতেছো, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া যে তোমরা যারা ক্লাস করতে পারছো। আর যারা সন্ধ্যার পর থেকে নিজেরা ব্যক্তিগত পড়াশোনা করে এখন রাত্রে ঘুমাচ্ছ, সো যারা তোমাদের যদি কারো ঘুম চলে আসে তাহলে আর নতুন করে ঘুমানো মানে নতুন করে আর এখন ক্লাস করার কোনো দরকার নেই। যতটুকু করছো আলহামদুলিল্লাহ। পরীক্ষা হলে যাও, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে। এইচএসসি 2024 ব্যাচ আমি তোমাদের বলছি। আর যারা আমার সঙ্গে একটু মোটামুটি রাতের পেঁচা, হ্যাঁ, তো সুতরাং আমাদের তো একটু রাতে ঘুমাতে লেট হবে, তো সো সময়টা আমরা একটু কাজে লাগাই, ঠিক আছে? যদি কেউ তোমাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে তোমরা করতে পারো, হ্যাঁ। আর যদি মনে করো যে না, স্যারের সঙ্গে ক্লাস করি, তো ক্লাস করতে পারো, মজা হবে ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, তোমাদের আমি বেশ কিছু টপিক দেবার চেষ্টা করেছি, গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পরীক্ষায় আসবার মতন। আমি অলরেডি এইসব টপিক নিয়ে আলোচনা করে ফেলছি। এখন আর নতুন করে আলোচনা করতে চাই না, বেশি সময়ও নেব না। তবে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহ, ওখানে অনেক গুরুত্বপূর্ণ টপিক ছিল যেগুলো আমি অলরেডি ক্লাস আপলোড করে দিয়েছি। আজকে সারাদিনে আমি তোমাদের সর্বমোট 9টা ক্লাস নিছি আজকে এই একটা দিনে। আমি মনে হয় ভোর 3টা থেকে ক্লাস বানাচ্ছি আর তোমাদের দিচ্ছি। তো এই পর্যন্ত 9টা ক্লাস আমি তোমাদের দিয়েছি। আই হোপ ক্লাসগুলো যারা করেছো, দীর্ঘ সময় আমার সঙ্গে ছিল, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো লাস্ট ফিনিশিং, আমি তোমাদের এখন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বইসমূহর সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে তিন ঘরা নবদান বই, সেটা আমি করাবো। স্যার এত দেরি হলো কেন? দেখো, তোমাদের আসলে মানে একটু বোঝা উচিত যে ইচ্ছা করে কেউ দেরি করে না, ঠিক আছে? আমি তো তোমাদের ক্লাস করাবো, তাই না? তোমাদের ক্লাস তোমাদের করার যতটুকু তোমাদের দেরি মানে মনে তোমাদেরকে যতটুকু অপেক্ষা করতে যতটুকু কষ্ট হয়, তোমাদের অপেক্ষা করাতে তার থেকে আমার বেশি কষ্ট হয়। আমার যে ফোনটা দিয়ে ভিডিও শুট হয় এটা আইফোন। এখন এই আইফোনে ওই রোটেট অপশনটা অনেক ঝামেলার একটা বিষয়। তোমরা যারা আইফোন ইউজার আছো তারা জানো। তো আমি ইউটিউব লাইভে অনেকবার চেষ্টা করছি, আমি 3-4বার এতক্ষণ ট্রাই করছি, কারণ ক্লাসটা নেওয়ার কথা ছিল ইউটিউবে। আমি শেষ পর্যন্ত পারিনি। এখন কিছু না পেরে আমার এই এখন ফেসবুক লাইভে আসা লাগতেছে। এখন আমি জানি আলহামদুলিল্লাহ ইউটিউবে যদি এখন ক্লাস নিলাম, ক্লাস নিতে পারতাম, আর না হইলে 1000 লোক ক্লাস করতো। এখন কিছু করার নাই। যাক, সমস্যা নেই। আহ, মনটা একটু খারাপ হয়ে গেল টেকনিক্যাল ইস্যুর কারণে, ক্লাসটা আসলে ইউটিউবে নিতে পারলাম না। তো যাই হোক, তোমরা যারা ফেসবুকে আসো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা, আসো। তো আমি এখন যে টপিকটা করাবো এটা তুমি আগামীকাল ইনশাল্লাহ পাবা। তো আমার সঙ্গে চলো আমরা একটু রিভিশন দিয়ে ফেলি, কেমন? সো এটা আমরা আজকে যে কোশ্চেনটা সমাধান করবো ইনশাল্লাহ, এটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 2022 সালে, কেমন? দিনাজপুর 2022 সালে, ঠিক আছে? দিনাজপুর 22, আমি একটু সংক্ষেপে লিখলাম দিনাজপুর 22 সাল, ঠিক আছে? আচ্ছা, আমরা করব হচ্ছে তিন ঘরা নবদান বই। তিন ঘরা নবদান বই। দেখো, তো প্রথমে আমরা তিন ঘরন অবদান বইয়ের ছকটা টেনে ফেলি, চলো, কেমন? তারপর আমরা অঙ্ক পড়বো এবং আমরা এই সুন্দর অঙ্কটা সমাধান করবো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, আসো। আচ্ছা, তোমরা সবাই জানো তিন ঘরন অবদান বইয়ে টাকার ঘর তিনটা হয়। তিন ঘরন অবদান বই ইনশাল্লাহ আসবেই। আর যদি দুই ঘরা আসেও, তিন ঘরা নবদান বই যারা পারে, দুই ঘরা তার এমনিই পারে, ঠিক আছে? আচ্ছা, তিন ঘরন অবদান বইয়ে টাকার ঘর তিনটা হয়, আমরা সবাই জানি। আমরা তিনটা টাকার ঘর দিয়ে দেবো, একটা, দুইটা, তিনটা। এবং আমরা ছোট্ট একটা তারিখের ঘর দিয়ে দিতে পারি। আর একটু বড় করি এটা।
আই হোপ বোর্ডে দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা যদি দেখা না যায় আমি ব্যবস্থা করছি। আচ্ছা এখানেও টাকার ঘর দিবা 3টা। আচ্ছা অবশ্যই অবশ্যই তারিখের একটা ঘর দিবা। আচ্ছা আমি আগে লিখিনি, আরো 2টা ঘর আসবে। 1 নাম্বার ঘর হচ্ছে হলো তারিখ, এখানে প্রাপ্তি লেখাটাই বেশি বেটার, বিবরণ লিখলেও চলবে। প্রাপ্তি, এখানে হচ্ছে নগদ টাকা, ব্যাংক টাকা, এটা হচ্ছে নগদ টাকার জন্য এই ঘরটা, ব্যাংকের লেনদেনের জন্য এই ঘরটা, এবং বাট্টার জন্য এই ঘরটা। এখানে হবে তারিখ, নগদ টাকা চলে গেলে বা ব্যাংকের থেকে টাকা কমে গেলে এই প্রদানের ঘরে আসবে। ওকে, তো এইখানটাতে 2টা পাশ থাকে, একটা থাকে ডেবিট পাশ আর একটা থাকে ক্রেডিট পাশ। ওকে, তো এই যে 3টা টাকার ঘর তোমরা দিছো, নগদ, ব্যাংক, বাট্টা, এই ঘরের সামনে ছোট্ট ছোট্ট 2টা ঘর হবে, একদম ছোট্ট ছোট্ট জাস্ট 2টা ঘর হবে। তাহলে এখানেও এই টাকার ঘরের আগে ছোট ছোট 2টা ঘর হবে। ঠিক আছে, এটা হচ্ছে রতে রশিদ, নতে নং, রশিদ নং, এখানে লিখবো খতিয়ান পৃষ্ঠা। ঠিক আছে, আরেকটা হচ্ছে ভাউচার নং, আরেকটা হলো খতিয়ান পৃষ্ঠা। কেমন? আচ্ছা যদি একটু খেয়াল করো, তোমাদের হয়তো বা এই পাশটা একটু দেখতে অসুবিধা হয়ে যাচ্ছে, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ছকটার দিকে একটু খেয়াল করো, তারপর আমি কলাম ঠিক করে দিচ্ছি, এটা দাঁড়াও। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। এবার খুচরা নগদান বই কি আসতে পারে? জি, খুচরা নগদান বই আসতে পারে। আজকে অফলাইনে করাইছে আমার অফলাইনে স্টুডেন্টদের, তবে খুচরা নগদান বই আসার সম্ভাবনা খুব কম। তবে এখন যেটা করাচ্ছে এটা আসবে ইনশাল্লাহ, আসবে 100%। ঠিক আছে, আচ্ছা ওকে। তো দেখো 3 ঘর নগদান বইতে একটা এন্ট্রি থাকে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। মনে রাখবা যে লেনদেনের ফলে তোমার প্রতিষ্ঠান এবং তোমার ব্যাংক এই দুইটাই বাড়ে কমে, একই লেনদেনের ফলে তোমার প্রতিষ্ঠানে কমছে টাকা আর ব্যাংকে বাড়ছে, এটা কন্ট্রা এন্ট্রি। আবার ব্যাংকে টাকা কমে গেছে, টাকাটা তোমার প্রতিষ্ঠানে বাড়ছে, এটাও কন্ট্রা এন্ট্রি। জাস্ট কন্ট্রা মানে কি? বিপরীত দেখিলা, যে তোমার হয় প্রতিষ্ঠান থেকে টাকা কমে যাবে, ব্যাংকে টাকা বাড়বে, কিংবা ব্যাংকে টাকা কমে যাবে, প্রতিষ্ঠানে টাকা বাড়বে, জাস্ট এরকম। ঠিক আছে, বাড়বে কমবে। ওকে, তো এইটাই হলো কন্ট্রা। তো কন্ট্রা নিয়ে খুব বেশি বলার কোনো কিছু নাই। আর তোমরা এটা প্লাস দিবা না, এই প্রাপ্তি মানে তো বুঝো যে প্রতিষ্ঠানে টাকা বৃদ্ধি পেলে বা বাড়লে এখানে আসবে। ঠিক আছে, যদি নগদ টাকা প্রতিষ্ঠানে বাড়ে তাহলে নগদের ঘরে আসবে, যদি ব্যাংকে টাকা বাড়ে তাহলে এই প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে ঘরে আসবে। আর যদি তোমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কি চলে যায়, তাহলে এটা তুমি কি বলে, নগদ টাকা চলে গেলে নগদের ঘরে নিবা, ব্যাংক থেকে টাকা কমে গেলে ব্যাংকের ঘরে নিবা। এইটা হচ্ছে হলো তোমার ছক। তো চলো আমরা একটা একটা করে ইনভার্ট মানে কমপ্লিট করি ইনশাল্লাহ। ঠিক আছে, ইউটিউবে ক্লাস নিবেন বলছেন, ওইখানে ওয়েট করতে করতে ক্লাস এইখানে করা শুরু হয়েছে। ঠিক আছে, চলে যাও, ক্লাস করার দরকার নেই। বুঝতে পারছো? তোমরা যে উল্টাপাল্টা কথাবার্তা বলো, আসলে আর শুনতে ইচ্ছা করে না। বুঝছো, সারাটা দিন তোমাদের ক্লাস নিচ্ছি, এরপরও কমেন্টে কত রকম নেতিবাচক কথাবার্তা। ঠিক আছে, আসলে খুবই এগুলো হৃদয় বিদারক। কেমন? বুঝছো,
সারাটা দিন আমি মনে হয় খাইতেও পারিনি, আমি একটু পরে পরে ফ্রিজে যাচ্ছি, যেটা থাকে আবল তাবল মুখে মানে দিয়ে এসে এখানে দাঁড়াচ্ছি। এখন এখন আমি আমি যদি এখন আমার বডিতে ন্যূনতম কোনো গ্লুকোজ টাইপের কিছু ঢুকাই, মানে যদি কিছু খাবার জাতীয় কিছু খাই, আমি দাঁড়াইতে পারবো না এখানে আর। ঠিক আছে, আমার সকালবেলা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ক্লাস সকাল 8টায়, বুঝতে পারছো? তারপর ইন্টার 25 ব্যাচের ক্লাস। তো যা মনে করো না সবসময় এরকম না, ঠিক আছে? যাক, ঠিক আছে। আর আমি বলছি একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমি ইউটিউবে ক্লাসটা নিতে পারি নাই। এখানে ক্লাস নেবো আর ইউটিউবে ক্লাস নেওয়ার ভিতর পার্থক্যটা কোথায় আমি তো নিজেও জানি না, ঠিক আছে? আচ্ছা, আসো। তো দেখো এখানে আমরা একটু অঙ্কটা পড়ি, কি বলছে। নিয়ামুল ট্রেডার্স 2021 সালের নভেম্বর মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। তো নভেম্বর 1 তারিখে বলছে প্রারম্ভিক নগদ উদ্ধৃত্ত 50,000 টাকা, ব্যাংক জমার উদ্ধৃত্ত 40,000 টাকা। তো দেখো মনে রাখবা, বছরের শুরুতে বা মাসের শুরুতে যে উদ্ধৃত্তগুলো নিয়ে ব্যবসা শুরু করা হয়, যেমন এখানে 2টা উদ্ধৃত্ত নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। একটা কি, একটা হলো নগদ উদ্ধৃত্ত আর একটা হলো ব্যাংক জমার উদ্ধৃত্ত। এই উদ্ধৃত্তকে ইংরেজিতে বলা হয় ব্যালেন্স, আর আমরা প্রারম্ভিক ব্যালেন্সটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় বলি ব্যালেন্স বিডি, ব্রট ডাউন। ঠিক আছে, তো ব্যালেন্স বিডি অবশ্যই ডেবিট সাইডে আসবে, যেহেতু এটা নগদ এবং ব্যাংক জমা আমাদের সম্পদ প্রকাশ করে। নগদ টাকা আর ব্যাংক জমা এটা তো সম্পদই, তার মানে দুইটাই ডেবিট সাইডে আসবে। সো এটাকে আমরা লিখবো ব্যালেন্স বিডি। আচ্ছা, এটা কত তারিখ? 2021 নভেম্বর 1। আচ্ছা, ব্যালেন্স বিডি কত টাকা? নগদ উদ্ধৃত্ত 50,000 টাকা, সো আমরা নগদের ঘরে লিখবো 50,000 টাকা। আর ব্যাংক উদ্ধৃত্ত আছে 40,000 টাকা, তার মানে ব্যাংকের ঘরে লিখবো 40,000 টাকা। আর এখানে এই 40,000 টাকা যদি ব্যাংক উদ্ধৃত্ত না বলে যদি বলতো ব্যাংক জমাতিরিক্ত, তাহলে আমরা ক্রেডিট সাইডে ব্যালেন্স বিডি লিখে এই ব্যাংকের পাশে ওই জমাতিরিক্ত টাকাটা লিখতাম, তারিখ একই তারিখ হইতো। কেমন? আচ্ছা, 2 নম্বর হচ্ছে নগদে পণ্য ক্রয় 10,000 টাকা। এখন তুমি যদি পণ্য ক্রয় করো, তোমার টাকা আসবে না যাবে? তুমি বলো, তোমার ব্যবসা প্রতিষ্ঠানে তুমি যদি পণ্য ক্রয় করো, মনে করো তুমি চালের ব্যবসা করো, তুমি 10 বস্তা চাল ক্রয় করছো, তাহলে তোমার টাকা আসবে না যাবে? টাকা যাবে। টাকা গেলে অবশ্যই কোথায় আসবে? প্রদানে আসবে। তাহলে আসো, প্রথম এন্ট্রি লেখার আগে সাল দিতে হবে, 2021 নভেম্বর 6 ক্রয় করছি। ঠিক আছে, কত টাকার ক্রয় করছি? নগদে 10,000 টাকা। তাহলে নগদে 10,000 টাকা প্রতিষ্ঠান থেকে কমে গেল, কারণ ক্রয় করছি নগদে, টাকা তো চলে গেল, তাহলে প্রদান পাশে আসবে। কেমন? ব্যাংকে জমা দেওয়া হলো। দেখো, ব্যাংকে জমা দেওয়া হলো আর অফিসের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এই দুইটা এন্ট্রিকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। ব্যাংকে জমা দেওয়া কেন কন্ট্রা এন্ট্রি? দেখো, তোমার ব্যবসার টাকা যদি তোমার ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে যে জমা দাও, মনে করো তোমার ব্যবসায় 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা যে তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলা, তাহলে তোমার ব্যবসা থেকে কি হলো? 1 লক্ষ টাকা কমে গেল না? আর ওই টাকাটা যে বাড়লো কোথায়? ব্যাংকে জমা হয়েছে যেহেতু, তার মানে ব্যাংকে বাড়ছে। তার মানে এই যে ঘটনাটা তোমার প্রতিষ্ঠানে কমবে বা তোমার ব্যবসায় কমবে, ব্যাংকে বাড়বে, এটাকেই বলা হয় কন্ট্রা। তো কন্ট্রা এন্ট্রিটা তোমরা যখন মানে দাখিলাভুক্ত করবা, একটু চেষ্টা করবা জাবেদা করে নেওয়ার জন্য। কেমন? একটু জাবেদা করে নেওয়ার জন্য চেষ্টা করবা। তো তোমরা সবাই জানো ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংকে টাকা বাড়ে, সো এখানে ব্যাংক হিসাবটাকে একটু জাবেদা করে নিলাম শর্টে। ব্যাংক হিসাব ডেবিট, আর তোমার কাছ থেকে নগদ টাকা চলে যাচ্ছে, সো নগদান হিসাব ক্রেডিট। তো যখন কন্ট্রা এন্ট্রি করবা, চেষ্টা করবা টাকার ঘরের কাজটা আগে করার জন্য। এখানে তুমি ব্যাংকে কত টাকা জমা দিছো 11 তারিখে? 25,000 টাকা। তাহলে দেখো এখানে প্রথমে কি লিখছো? ব্যাংক হিসাব ডেবিট না? তাহলে ডেবিট পাশে ব্যাংকের ঘরে লিখবা 25,000 টাকা। জি। আর নগদান হিসাব ক্রেডিট লিখছো না? তাহলে ক্রেডিট সাইডে নগদের ঘরে আগে লিখবা 25,000 টাকা। এবার দেখো, কন্ট্রা শব্দের অর্থ হচ্ছে বিপরীত দাখিলা, তার মানে এখানে বিপরীত নামটা লিখতে হবে। এখানে বিপরীত নাম কি? এখানে যেহেতু ব্যাংকের ঘরে লিখছো, সুতরাং এখানে লিখতে হবে নগদান হিসাব। ঠিক আছে, এটা কয় তারিখ ছিল? এটা ছিল হচ্ছে 11 তারিখ। আর যেহেতু একটা কন্ট্রা এন্ট্রি, সো খতিয়ান পৃষ্ঠার এখানে সি দিয়ে দিবা, বা এখানে ক বা খ লিখলেও হয়। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, এখানে 25,000 টাকা লিখছিলাম নগদের ঘরে। ঠিক আছে, তো এখানে যেহেতু নগদের ঘরে লিখছি, সো এখানে ব্যাংক হিসাব লিখবো, বিপরীত নামটা আর কি। এটাও কয় তারিখ? 11 তারিখ।
তো দেখো আচ্ছা, এখানে খতিয়ান পৃষ্ঠা, যেহেতু এটা এখানে সি লিখে দিব, ঠিক আছে, খতিয়ান পৃষ্ঠার ঘরে। তো এখানে যদি খেয়াল করো, এই 11 তারিখের যে কন্টেন্ট এটা কিন্তু ডেবিট পাশেও আসছে, ক্রেডিট পাশেও আসছে। ওকে, ডেবিট পাশেও আসছে, ক্রেডিট পাশেও আসছে। এরকম প্রতিটা কন্টেন্টই ডেবিট পাশেও আসবে, আবার ক্রেডিট পাশেও আসবে। এরপরে দেখো, বাকিতে পণ্য ক্রয় করা হলো। দেখো বাবা, কিছু জিনিস একটু মনে রাখবা, যেমন অনগদ লেনদেন। কি অনগদ, যেমন বাট্টা, ঠিক আছে, অবচয়, এগুলো হলো অনগদ লেনদেন। এই অনগদ লেনদেন, হ্যাঁ, এবং আচ্ছা, অনগদ লেনদেন বাট্টাটা এই ক্ষেত্রে ধরো না, যেমন অবচয়টা অবচয় হতে পারে। আর বাকি বা ধারের লেনদেন, হ্যাঁ, এই দুইটা নগদান বইতে আসবে না। কেন আসবে না? দেখো, এটার নাম হচ্ছে 3 গড়া, 3 কলাম ক্যাশবুক। নগদান বই, নামই নগদান বই, তার মানে এখানে শুধু নগদের লেনদেন আসবে, এখানে শুধু নগদের লেনদেন আসবে, এখানে কোনো বাকির লেনদেন আসবে না। ওকে, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তো এবার কি হলো আমাদের? 25,000 টাকা। কত হাজার টাকা? আচ্ছা, ওটা সরি, এটা তো 16 তারিখে বসে বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা। তো এটা আসবে না, তার মানে যেহেতু বাকিতে ক্রয় করছে, বাকির লেনদেন আমরা কি করি না, অন্তর্ভুক্ত করি না। বাকির নাম ফাঁকি, এই জন্য আমরা বাকির লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত করি না, কারণ নামই নগদান বই, এখানে কোনো বাকির ঠাঁই নাই, বাকির স্থান নাই। এরপরে 22 তারিখে বসে ইসলাম ট্রেডার্সের নিকট হতে 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 19,800 টাকা পাওয়া গেল। দেখো, এখানে কিন্তু তুমি 19,800 টাকা পাইছো, 19,800 টাকা কি পাইছো। তাহলে তুমি যদি টাকা পাও, তাহলে তোমার প্রতিষ্ঠানের টাকা বৃদ্ধি পায় না, তাহলে অবশ্যই এটা প্রাপ্তি পাশে আসবে। তাহলে তুমি পাইতা হচ্ছে 20,000 টাকা, সেখানে পাইলা তুমি 19,800 টাকা, তাহলে 200 টাকা অবশ্যই কি দিয়ে দিলা, তাকে বাট্টা দিয়ে দিলা। এখন যার কাছ থেকে টাকা পাইছো, ইসলাম ট্রেডার্সের অ্যাকাউন্টিং এ নিয়মটা হচ্ছে, তুমি যদি কারো একটা ব্যক্তির নাম বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম লেখা আছে, তার কাছ থেকে যদি টাকা পাও, এটা হচ্ছে তোমার জন্য দেনাদার, যে তুমি দেনাদারের কাছ থেকে টাকা পেলে। তাহলে তুমি তার নামটা লিখে দিলেই হবে, জাস্ট ইসলাম ট্রেডার্স। এটা আর লাগবে না, এটা মুছে দিই। এটা কয় তারিখ? 22 তারিখ। আর তোমাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার, এই বাট্টাটা কোন পাশে যাবে? বাট্টাটা কি ডেবিট পাশে আসবে নাকি ক্রেডিট পাশে আসবে, কোন পাশে আসবে? তো দেখো, একদম সহজ হিসাব। তো মূল টাকাটা যে জায়গায় যাবে, মূল টাকাটা যে জায়গায় যাবে, বাট্টাটাও সেই জায়গায় যাবে। তো মূল টাকা তুমি পাইছো কত? 19,800 টাকা যেহেতু পাইছো, সেই তো তুমি তো ডেবিট পাশেই নিবা, এই যে নগদের করে, যেহেতু 19,800 টাকা তুমি নগদে পাইছো, ঠিক আছে। তাহলে এর যে বাট্টাটা, এই বাট্টাটা অবশ্যই, যেহেতু এটা ডেবিট পাশে, সেহেতু এটার বাট্টাটাও ওই ডেবিট পাশেই বসে যাবে, মানে ওর পাশেই বসে যাবে। মানে বুঝতেছো, অনেকটা হচ্ছে হলো ওই যে দেখবা মা মাছ যেদিকে যায়, ঠিক আছে, হ্যাঁ, মা মাছ যেদিকে যায়, পোনা মাছগুলোও কিন্তু তার পিস পিস যায়, ঠিক আছে। তো মা মাছ যেদিকে যায়, পোনা মাছও সেদিকে যায়। তো মা মাছ, মূল মাছটা যদি ডেবিট দিকে যায়, মূল টাকাটা, তাহলে ওর বাট্টাটাও ডেবিট দিকেই যাবে। কেমন? ভাইস ভার্সা হবে না ইনশাল্লাহ। ওকে, 22 তারিখের পরে আছে 24 তারিখ, আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো। দেখো, অবচয় জিনিসটা কি কিন্তু তোমরা সবাই জানো, যে স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে যে মূল্য হ্রাস পায়, সেটাকে আমরা অবচয় বলি বা ডেপ্রিসিয়েশন বলি। তো এই যে অবচয় হয়, অবচয়ের ফলে কি আমাদের কি বলে, নগদ টাকা ব্যবসার কাছে, মানে আমাদের ব্যবসা থেকে কি নগদ টাকা যায়? যায় না। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। মনে করো, এই বোর্ডটা আমি আমাদের এই চ্যানেল যে 3-4 বছর আগে শুরু করছিলাম যখন, তখন এই বোর্ডটা কিনছিলাম। ধর, এই বোর্ডটা আমি ওই সময় কিনছিলাম 3,000 টাকা দিয়ে। এখন এই বোর্ডটার দাম তো 3,000 টাকা নাই, মনে করো এই বোর্ডটার দাম এখন আছে 2,000 টাকা। তো এই যে 1,000 টাকা কমে গেল, এই 1,000 টাকাই হচ্ছে অবচয়, ঠিক আছে। এখন এই অবচয়টার ফলে আমার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেল থেকে কি নগদ কোনো টাকা গেল? এই যে 1,000 টাকা আমার দাম কমে গেল বোর্ডটার, এর ফলে কি নগদ টাকা গেল? না, নগদ টাকা যায় নাই। যেহেতু নগদ টাকা যায়নি, সেহেতু এটা হচ্ছে আমাদের জন্য একটা অনগদ লেনদেন। অবচয় একটা কেমন লেনদেন বলো? অনগদ লেনদেন বা অনগদ ব্যয় বা অনগদ খরচ। সুতরাং এখানে আমরা অবচয় নেব না, নিতে পারবো না। তাহলে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো 5,000 টাকা। এই লেনদেনটা নগদান বইতেই আসবে না, কারণ এটা অনগদ লেনদেন। এই যে আমি লিখে দিচ্ছি, অনগদ লেনদেন, আর বাকি লেনদেন নগদান বইতে কখনো আসে না।
নাবা ট্রেডার্সকে 15,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তিতে 14,500 টাকা প্রদান করা হলো। তাহলে নাবা ট্রেডার্স নামক এক লোকরে তুমি 14,500 টাকা প্রদান করছো। তাহলে তুমি যদি কাউরে টাকা প্রদান করো তাহলে তোমার টাকা কি প্রদান করলে প্রদান পাশে আসবে, টাকা কমে যায় তোমার কাছ থেকে। তো টাকা প্রদান করছো কত টাকা? অ্যাকচুয়ালি 14,500 টাকার একটা চেক প্রদান করছো, তাহলে ব্যাংকের ঘরের থেকে কমে যাবে 14,000। চেক দিছে যেহেতু ব্যাংকের ঘরে তো আসবে, তুমি যেহেতু চেক দিয়েছো 14,500 টাকা, তার মানে এটা ব্যাংকের ঘরে আসবে। ঠিক আছে। অনেকে বলছো খুচরা নগদানের বই আসতে পারে। হ্যাঁ, খুচরা নগদান বই যদি আসে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই আসবে। আচ্ছা, আর এখানে তোমার কাছে পাইতো কত নাবা ট্রেডার্স? তোমার কাছে পাইতো হচ্ছে 15,000 টাকা, সেখানে তুমি 14,500 টাকা দিছো। তার মানে এই যে বাকি যে 500 টাকা, ওই 500 টাকার বাটটা, তাহলে ওই বাটটা যাবে বাটটার ঘরে, মূল টাকাটা ক্রেডিট দিকে, সো ওই বাট্টাটাও তার পাশে বসে যাবে। তো নাবা ট্রেডার্সকে তুমি টাকা দিছো, তো নাবা ট্রেডার্স তোমার কি হয়? নাবা ট্রেডার্স অবশ্যই তোমার পাওনাদার হয়। তাহলে আমরা লিখবো নাবা ট্রেডার্স। কত টাকা এটা? 26 টাকা, 26 তারিখ, সরি। আচ্ছা, এইখানে ইসলাম ট্রেডার্স এর কাছ থেকে টাকা পাইছিলা, আর এখানে নাবা ট্রেডার্সকে টাকা দিলা। ঠিক আছে। আচ্ছা, বেতন প্রদান করা হয়েছে 5,000 টাকা। তোমার প্রতিষ্ঠানে যে কর্মকর্তা বা কর্মচারীরা কাজ করেন তাদেরকে তুমি যখন বেতন দাও, তোমার টাকা আসে না যায়? আমাদের টাকা যায়। তোমার ব্যবসায় যারা কাজ করে তাদের বেতন দিছো, তাহলে বেতন দিলে টাকা প্রদানে আসবে। এটা কয় তারিখ? 30 তারিখ। বেতন দিয়েছো কত টাকা? 5,000 টাকা। তাহলে তোমার নগদ 5,000 টাকা চলে গেল। ওকে। এরপরে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। হ্যাঁ ওমর, 30 তারিখের লেনদেনটার জাবেদা হবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব, উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। জি, উত্তোলন হিসাব সবসময় ডেবিট হবে, এটা মনে রাখবে। উত্তোলন হিসাব কখনোই ক্রেডিট হয় না, উত্তোলন হিসাব সবসময় ডেবিট হয়। ঠিক আছে। উত্তোলন হিসাব সবসময় কি হয় বলো? ডেবিট হয়। আর যেহেতু ব্যাংক থেকে উত্তোলন করছে সেহেতু ব্যাংকের টাকা কমে গেছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, সো ব্যাংক হিসাব ক্রেডিট। এবার 30 তারিখে বলছে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 5,000 টাকা। তো দেখো স্যার, এখানেও তো ব্যাংক থেকে উত্তোলন করছে, তাহলে এটা কি কন্ট্রা হবে? জি না। ঠিক আছে, এখান থেকে কন্ট্রা হবে না, এখান থেকে কন্ট্রা হবে না। ঠিক আছে, এখান থেকে কন্ট্রা হবে না এই কারণে, সেটা হচ্ছে তুমি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করছো। আপাতত এটুকু মনে রাখো যে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে এটাকে কন্ট্রা বলা যায় না। আর যদি তোমাকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে আমি কন্ট্রার ক্ষেত্রে তোমাকে বলছিলাম, কি বলছিলাম, যে তোমার প্রতিষ্ঠান থেকে টাকা কমবে আর অন্যদিকে তোমার ব্যাংকে টাকা বাড়বে। তা না হইলে কি হবে? তোমার অন্যদিকে কি হইতে পারে, যে তোমার হয় ব্যাংক থেকে টাকা কমে গেছে, আবার তোমার প্রতিষ্ঠানে টাকা বাড়ছে। এখন মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উঠাই নিয়ে আসে, তাহলে টাকাটা তো ব্যক্তিগত প্রয়োজনে মালিক নিচ্ছে, ব্যাংকের থেকে টাকা কমতেছে, কিন্তু টাকাটা কি ব্যবসায় আসতেছে নাকি মালিকের পকেটে আসতেছে? মালিকের পকেটে আসতেছে। এবং দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী মালিক আর ব্যবসা দুইটা কিন্তু ভিন্ন জিনিস বাবা। মালিক আর ব্যবসা দুইটা কি জিনিস বলো? ভিন্ন জিনিস। তাহলে মালিক আর ব্যবসা যেহেতু দুইটা ভিন্ন জিনিস, সেহেতু অবশ্যই কি করতে হবে? এটাকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, যেহেতু এটার ফলে তো আর ব্যাংক আর প্রতিষ্ঠান প্রভাবিত হইল না, কারণ টাকাটা মালিকের পকেটে গেছে। ঠিক আছে, তার মানে এটাকে তুমি কোনো অবস্থাতেই কি বলতে পারবা না? কন্ট্রা বলতে পারবা না। যদি প্রতিষ্ঠানের প্রয়োজনে, অফিসের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে, কারবার প্রয়োজনে, বিজনেসের প্রয়োজনে উত্তোলন করতো, মানে টাকাটা যদি ব্যবসায় আসতো, তাহলে এটাকে আমরা অবশ্যই কি বলতাম বলো? নো ডাউট কন্ট্রা বলতাম। তাহলে উত্তোলন করছে কোথার থেকে? ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে। তাহলে ব্যাংকে টাকা বাড়লো না কমলো? ব্যাংকে টাকা কমে গেল। তাহলে ব্যাংকে টাকা কমলে তো অবশ্যই ক্রেডিট সাইডে আসবে। কত টাকা? 5,000 টাকা। এবার আমাদের ব্যালেন্স বিডিসিডি নামাতে হবে। ঠিক আছে, তো আসো ব্যালেন্স বিডিসিডিটা তোমাদের অনেকের প্রবলেম হয়, আমি দেখাই দিচ্ছি। এখানে উপরেও লেখা যায়, নিচেও লেখা যায়, এতটুকু জায়গা ফাঁকা রাখবা। আর এই যে সোজা টানছো, এই সোজাও বক্সটা টানবা, তিনটা ঘরেই।
আর এখানেও উপরে কিছু লেখা যায়, নিচে কিছু লেখা যায়, এতটুকু জায়গা মোটামুটি ফাঁকা রাখবা, কেমন? আচ্ছা, এবার দেখো বাট্টার ঘরে যোগ বিয়োগ করার কোনো কিছু নাই, ঠিক আছে? তো এখানে তুমি সেই বাট্টার কলামের টাকাটা বসাই দিবা। এখানে 200 টাকা আছে, এখানে 500 টাকা আছে, ঠিক আছে? বাট্টার ঘরে, কারণ বাট্টা মানে কি সার, সারের টাকার কি কেউ আবার ওইখানে ব্যালেন্সিং করে? মানে কয় টাকা আছে অবশিষ্ট, কত টাকার সার পাইছিলাম, কয় টাকার সার দিলাম, এই হিসাব কেউ করে? সার বা ডিসকাউন্টের হিসাব আমরা কেউই করি না। আমরা হিসাব করি কি, আমাদের নগদে কয় টাকা আসলো আর নগদে কয় টাকা গেল, বা ব্যাংকে কয় টাকা বাড়লো, ব্যাংকে কয় টাকা কমলো, এটা আমরা দেখি। তো আমরা যদি নগদের ঘরে দেখি, তো দেখি যে এই পাশে হলো টাকা আসছিল, এই যে প্রাপ্তি হয়েছিল, তাহলে টাকা প্রাপ্তি হয়েছে কত? 50,000 প্লাস 19,800, 69,800। তো এখানে লিখবো 69,800। কারণ কেন লিখবো স্যার? কারণ অ্যাকাউন্টিং এ এইটা কি ডেবিট পাস না? ডেবিট পাস আর ক্রেডিট পাস অলওয়েজ সমান করতে হয়। তাহলে ডেবিট পাশে নগদান বইয়ের পাশে যদি 69,800 হয়, তাহলে ক্রেডিটেও নগদান বইয়ের পাশে 69,800ই করতে হবে। যদিও বা এইগুলো যোগ দিলে কিন্তু 69,800 হয় না। তাহলে এই যে 69,800 টাকা, এটা তো মূলত আমাদের ছিল কি বলো, প্রাপ্তি। আর এইখানে এইগুলো কি ছিল, টাকা চলে গেছে, নগদ টাকা। তাহলে এই 69,800 টাকা তুমি টোটাল পাইছো। এটার পাওয়ার পরে তুমি এই টাকাগুলো খরচ করছো, তাহলে কত কত খরচ করছো? বিয়োগ 5,000, বিয়োগ 25,000, বিয়োগ 10,000, তাহলে হয় 29,800 টাকা। 29,800 টাকা। এটা আবার একটু বিয়োগ দিয়ে নিই, ভুল হয়ে যেতে পারে। 800 মাইনাস 5,000 মাইনাস 25,000 মাইনাস 10,000, 29,000, ঠিক আছে। তো এই যেটা অবশিষ্ট আমাদের বিয়োগ দিয়ে বের হয়েছে, এই টাকাটা আমাদের নগদ টাকা রয়ে গেছে, নগদ টাকা অবশিষ্ট রয়ে গেছে। যেটা রয়ে গেছে এইটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি। সিডি মানে ক্যারিড ডাউন, মানে যেটা আমাদের অবশিষ্ট থেকে যায় অ্যাকাউন্টিং, ওইটাকে আমরা সিডি বলি। আর যেটা নিয়ে ব্যবসা শুরু করি 1 তারিখ, ওইটাকে বলি ব্যালেন্স বিডি। আর যোগ বিয়োগ করে যেটা অবশিষ্ট থাকে হাতে, সেটাকে আমরা বলি ব্যালেন্স সিডি। তো এই ব্যালেন্স সিডি অবশ্যই আমরা যে মাসের অঙ্ক, সেই মাসের শেষ তারিখে নির্ণয় করি, ঠিক আছে? তো নভেম্বর মাস 30 তারিখে, 36, কারণ তোমরা হিসাব কিতাব তো কয় টাকা আছে অবশিষ্ট, এটা তো মাসের শেষেই করবা, ঠিক আছে? আচ্ছা, তো এই ব্যালেন্স সিডিটা আসছে কোন পাশে? দেখো ক্রেডিট পাশে। কত টাকা? নগদান বইয়ের পাশে ব্যালেন্স সিডি আসছে 29,900 টাকা। তো এইটা কান ধরে এখানে বসাই দেবা, 29,800 টাকা। এই ব্যালেন্স সিডিটাই হয়ে যাবে হচ্ছে ব্যালেন্স বিডি। মানে আজকের শিশু আগামী দিনের কি ভবিষ্যৎ, ঠিক তেমনি আজকের ব্যালেন্স সিডি আগামী দিনের ব্যালেন্স বিডি, ঠিক আছে? ব্যালেন্স বিডি। এবং এই ব্যালেন্স বিডিটা অবশ্যই কি, আমরা ব্যালেন্স বিডি মানে কি প্রারম্ভিক বুঝি না? তাহলে এটা অবশ্যই পরবর্তী মাসের 1 তারিখ। তাহলে নভেম্বরের, এখন আমরা কোন মাসের অঙ্ক করতেছি? নভেম্বর। তাহলে নভেম্বরের পরের মাস কি? ডিসেম্বর মাস। তাহলে আমরা লিখবো ডিসেম্বর 31, ডিসেম্বরের 1 তারিখ, সরি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু দেখি ব্যাংকের ঘরে কত টাকা কত টাকা আছে। তো ব্যাংকের ঘর এইখানে আছে হচ্ছে হলো, ব্যাংকের ঘর আমার টাকা বাড়ছে টোটাল কত? 40 আর 25 হচ্ছে হলো 65,000 টাকা। ওকে। আর এখানে তো যোগ দিলে 65,000 হয় না, কিন্তু অ্যাকাউন্টিং এ ডেবিট পাস এবং ক্রেডিট পাস কি করতে হবে বলো? সমান করতে হবে। তাহলে এই 65,000 টাকা আমাদের এইখানে লিখে দিতে হবে। ওকে, এই যে আমরা ডেবিট পাস এবং ক্রেডিট পাসটা সমান করলাম। তাহলে এই যে 65,000 টাকা আমার ব্যাংকে বাড়ছিল, এখন আমার তো ব্যাংকে কিছু লেনদেনের ফলে টাকা কম ছিল, মানে এই লেনদেনগুলোর ফলে ব্যাংকে টাকা কমে গেছিল না, এই যে 14,500 আর 5,000। তাহলে এবার আমরা কি করব? এই যে 65,000 টাকা, এটার থেকে এবার এই যেগুলো আমার ব্যাংকে টাকা কমাই দিছে, এগুলো আমরা বিয়োগ দিয়ে দেবো। তাহলে আমাদের ব্যাংকে অবশিষ্ট কয় টাকা আছে সেটা বের হয়ে যাবে। তাহলে 65,000 মাইনাস 5,000 মাইনাস 14,500, 45,500 হয়। তাহলে 45,000 অবশিষ্ট ব্যাংকে আছে, 45,500। তো এটা তো আমরা এই ব্যাংকের পাশে লিখবো, আর নতুন করে তো ব্যালেন্স সিডি লেখার দরকার নেই, যেহেতু নগদের সামনে লেখাই আছে। তাহলে 45,500 এখানে লিখে দেবো।
তো এই 45,500 হচ্ছে হলো ব্যাংকে রয়েছে অবশিষ্ট, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি। তো এই ব্যালেন্স সিডিটাই আমরা এইখানে লিখে দিব, কত? 45,500 বিপরীত পাশে চলে যাবে। ওকে, এইটা ছিল আমাদের 3 ঘর অবদান বই। ওকে, এটা ছিল আমাদের 3 ঘর অবদান বই। ওকে, এখন তোমরা যদি বলো আমাকে কমেন্টে, এখানে 50 জন ক্লাস করতেছো, 50 জনে কমসে কম যদি 30 জন লেখো, কেউ ডাবল কমেন্ট করবা না, ন্যূনতম যদি 30 জন বলো যে স্যার আমি ক্লাস করব, তাহলে আমি এখন তোমাদের আর্থিক বিবরণী করাবো। এটা হচ্ছে লাস্ট ক্লাস, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট ক্লাস আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের উপরে। আগামীকাল থেকে আবার ইনশাল্লাহ একদম নতুন উদ্যমে আমি তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস দেওয়া শুরু করব। ফিনান্সের আগেও ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ ক্লাস পাবে। আমাদের ফিনান্সের একটা ফ্রি কোর্স আছে কিন্তু তোমাদের জন্য ইউটিউবে, ইনশাল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। তো ফিনান্সের আগেও যথেষ্ট একদম নিউ ক্লাস পাবা। ওকে, আমি টায়ার্ড কিনা এটা দেখার দরকার না, আমি টায়ার্ড কখনো শারীরিকভাবে হই না, ঠিক আছে? আমি টায়ার্ড হয়ে যাচ্ছিল তোমাদের কিছু বাজে মন্তব্য দেখে, বুঝতে পারছো? এই জন্যই লাইভ ক্লাস করাইতে ভালো লাগে না, বুঝছো? রেকর্ডেড ক্লাসই আমাদের জন্য ঠিক আছে, ক্লাস রেকর্ড করে দিয়ে দিই, যার ভালো লাগে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না, বুঝতে পারছো? একজন ডাবল কমেন্ট করবা না, আর্থিক বিবরণী করতে চাইলে জাস্ট একজনই লিখবা। মোটামুটি 30 জন ক্লাস করলে আমি করাবো ইনশাল্লাহ। আর ঘুম আসলে কেউ কিন্তু থাকবা না, অবশ্যই অবশ্যই। ঘুম আসলে ঘুমাই যাবা, পরীক্ষার রাতে, আগের রাতে এত পড়ার দরকার নেই, আর এত পড়া কোনো ভালো লক্ষণও না। পরীক্ষার আগের রাতে এত বেশি পড়া যাবে না। ঠিক আছে, ওকে, একটু সময় দাও আমাকে। আচ্ছা, ঘুম না আসলে ক্লাসে থাকতে পারো, কিন্তু ঘুম আসলে, স্যার একটা কথা বলবো, দীপ হালদার, হ্যাঁ অবশ্যই অবশ্যই, হোয়াই নট। দেখো, যে অঙ্ক অলরেডি করাই ফেলছি সেই অঙ্ক আর এখন করাবো না, একটু অঙ্কটা বাঁচতে দাও। কি অঙ্ক করবো? জাস্ট মিনিট, একটা মিনিট সময় দাও। আচ্ছা, ঠিক আছে।
ঠিক আছে, আগের মতন ক্লাস নিব যেদিন এই যে যারা বাজে মন্তব্য করে, ঠিক আছে, এদের যেদিন তোমরা রিপ্লে দিতে পারবা, ঠিক আছে, যেদিন রিপ্লে দিতে পারবা সেই দিন হাসি মুখে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আরেকটা বিষয় কি জানো, মানে এই যে যারা তোমরা অনলাইনে এই মোবাইলের ওই পাশে বসে কথা বলো না, আমার সামনে বসে কথা বলার মতন সাহস তাদের নাই, বুঝতে পারছো, সাহস নাই। জাস্ট খালি ক্যামেরার ওই পাশে বসেই কথা বলা সম্ভব। মানে আমি তো একটু বেশি অত ভালো মানুষ না, ওই যে উদার মানুষ, যে দেখা গেল এক গালে চর খেলে আরেক গাল পেতে দেয়, এরকম টাইপের মানুষ না আমি। এখন অনলাইনে বলি না, আসলে অনলাইনে বলি না, বলার জায়গা না। কিন্তু এটা যদি আমার অফলাইনে হইতো, আমি তাকে একটু দেখার চেষ্টা করতাম যে তুমি কে, ঠিক আছে, কোন মায়ের বেটা, এটা আমি একটু দেখতাম, যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, ঠিক আছে, একটু দেখতাম। তো যাই হোক, স্যার জীবন ভরে আপনার ক্লাস করলাম, আপনার লাইভ ক্লাস করার ভাগ্য আজ হলো ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আমি একটা প্রশ্ন বেছে নিছি, এখানে অনাদি পাওনা রিলেটেড কোশ্চেন আছে, তোমাদের অনাদি পাওনা রিলেটেড প্রশ্নটা ইনশাল্লাহ এটা সমাধান করলে আই হোপ তোমাদের অনেক বেশি হেল্প হবে, ঠিক আছে। এই কোশ্চেনটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023 সালে, ঠিক আছে, রানা ট্রেডার্স। তো আসো আমরা এই কোশ্চেনটা সলভ করি, এবং আই হোপ এই কোশ্চেনটা সলভ করলে তোমাদের অনেক লাভ হবে, অনেক বেনিফিট হবে তোমরা, কারণ এখানে সে অনাদায়ী পাওনার এন্ট্রিটা আছে। কেমন, বেশ অনাদায়ী পাওনার মোটামুটি সব এন্ট্রি এখানে আছে। এই একটা অঙ্ক করলে অনাদায়ী পাওনা এন্ট্রি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। আসো, তো প্রশ্নের ক দাগে বলছে নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। তো আমি একটু লিখে নেই, এটা হচ্ছে ময়মনসিংহ 23, এটাই আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে, ময়মনসিংহ 23। ইনশাল্লাহ এই টাইপের একটা কোশ্চেন পাবা, আমি নিয়মগুলো আলোচনা করে দিচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে। ময়মনসিংহ 23। আচ্ছা, ময়মনসিংহ 23-এ আমরা যে কোশ্চেনটা সমাধান করব এটা হচ্ছে রানা ট্রেডার্সের, ঠিক আছে, রানা ট্রেডার্সের। ওকে, ঠিক আছে। তো রানা ট্রেডার্সের ক দাগে বলছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো ক দাগে এটাই বলছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, তো সঞ্চিতি নির্ণয়। দেখো, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নির্ণয়, ঠিক আছে। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হচ্ছে তোমার হচ্ছে এটা সমন্বয়ে থাকে, ঠিক আছে। আমি তোমাদের 4টা আইটেম কিন্তু মুখস্থ করতে বলছিলাম, অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এইখানে তোমাকে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ধার্য করতে বলছে। আর তোমরা কিন্তু এটা সবাই জানো যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, ঠিক আছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অলওয়েজ নিট দেনাদারের উপর ধার্য হয়। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অলওয়েজ কার উপর ধার্য হয় বলো, নিট দেনাদারের উপরে। তাহলে আমাদের প্রথমে নিট দেনাদার নির্ণয় করতে হবে, ঠিক আছে। দেনাদার মানে প্রাপ্য হিসাব। নিট দেনাদার কয় টাকা, রেওয়া মিলে দেখো দেনাদার অবশ্যই দেওয়া থাকবে, দেখো দেওয়া আছে প্রাপ্য হিসাব কত, 57,500 টাকা, ঠিক আছে, দেনাদার। তো আগে লিখলাম এখানে দেনাদার দেওয়া আছে কত, 57,500 টাকা। তো এই দেনাদারের সঙ্গে আমাদের যোগ দিতে হবে হচ্ছে অলিখিত ধারে বিক্রয়, কারণ ধারে বিক্রয় করলে দেনাদার কি হয়, বৃদ্ধি পায়। তার মানে আমাদের এটার সঙ্গে সেই অলিখিত ধারে বিক্রয় যেটা সমন্বয়ে থাকবে এটা যোগ দিতে হবে। তো সমন্বয় দেখো, এই সমন্বয় কিন্তু কোথাও দেখো দেওয়া আছে, 1 নম্বর সমন্বয় বলছে ধারে বিক্রয় 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তো প্লাস কি বিক্রয় বলো, ধারে বিক্রয়, ধারে বিক্রয় কত, 5,000 টাকা, ঠিক আছে। তাহলে 57 আর 5 হচ্ছে হলো 62,500। আচ্ছা, দেনাদার সঙ্গে ধারে বিক্রয় যোগ হইল, এবং এই দেনাদার থেকে তোমাকে নতুন অনাদায়ী পাওনাটাকে বিয়োগ করতে হবে। এই 3টা কাজ করবা, দেনাদারের সঙ্গে ধারে বিক্রয় যোগ করবা এবং নতুন অনাদায়ী পাওনা বিয়োগ করবা, এবং এই নতুন অনাদায়ী পাওনা সব সময় সমন্বয়ে থাকবে, এবং লেখা থাকবে এরকম ভাবে যে অবশিষ্ট দেনাদারের উপর এত পার্সেন্ট, মানে লেখা থাকবে এরকম ভাবে যে দেনাদার এত টাকা আদায়যোগ্য নয়। সমন্বয়ে যদি এরকম কোনো কথা বলা থাকে যে দেনাদারে এত টাকা আদায়যোগ্য নয়, চোখ বুঝে এটা নতুন অনাদায়ী পাওনা, কারণ সমন্বয়ে যা থাকে সবই কি নতুন। দেখো সমন্বয় এখানে 4 নম্বর সমন্বয় বলছে মোট অনাদায়ী পাওনা 5,000,
মোট অনাদায়ী পাওনা কত? 5,000। তাহলে সরি 7,500। তাহলে রেওয়া মিলে অনাদায়ী পাওনা ছিল 5,000, আর এখানে মোট অনাদায়ী পাওনা যদি 7,500 হয়, তাহলে নতুন কত? নতুন হচ্ছে হলো 2,500। তাহলে আমরা লিখবো যোগ নতুন যোগ না, সরি বিয়োগ হবে। নতুন অনাদায়ী পাওনা হচ্ছে 2,500। তাহলে 62,500 থেকে 2,500 যদি বিয়োগ করি, তাহলে আমাদের বের হয় হচ্ছে হলো 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে আমাদের কি দেনাদার বলো? এইটা আমাদের হচ্ছে নিট দেনাদার। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে কত? নিট দেনাদার পাইলাম কত? 60,000 টাকা। তাহলে এখানে সমান সমান দিয়ে লিখবো 60,000 টাকা। এই 60,000 টাকার উপরে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত পার্সেন্ট ধার্য করতে বলছে? সমন্বয়ে দেখো বলা আছে মোট অনাদায়ী অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে। তাহলে 10% এই অনাদায়ী পাওনা সঞ্চিতিটা ধার্য করতে বলছে। তাহলে 60,000-এর 10% করলে হয় কত? 6,000 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে মোটা দাগে বাবা তুমি যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে এই যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটা অলওয়েজ হচ্ছে কার উপর ধার্য করা হয় বলো? এই নিট দেনাদার উপর ধার্য করা হয়। মানে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বললেই তোমাকে আগে নিট দেনাদার বের করতে হবে। আর নিট দেনাদার যদি বাইর করতে চাও, তো নিট দেনাদার বাইর করার জন্য এই তিনটা কাজই তোমাকে প্রথমে করতে হবে। দেনাদার প্লাস ধারে বিক্রয়, এটা রেওয়া মিলে থাকবে, এটা সমন্বয় থাকবে, এবং সমন্বয় এটা থাকবে নতুন অনাদায়ী পাওনা। ঠিক আছে, তো এটাও বিয়োগ দিবা। বিয়োগ দেওয়ার পর যে টাকা বের হবে ওইটাই নিট দেনাদার। ওই নিট দেনাদার উপরে যে সঞ্চিতিটা ধরতে বলবে, যেমন এখানে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরতে বলছে, তাহলে এই নিট দেনাদার 60,000 উপরে ওই 10% ধরলেই 6,000 টাকা বের হয়ে গেছে। এই যে দেখো আমাদের শীটেও কিন্তু উত্তর লেখা আছে। ওকে, এই যে উত্তর মিলে গেছে 6,000। এখন বলো তোমরা বুঝতে পারছো কিনা? উত্তর হচ্ছে আমাদের এই 6,000 টাকা। যদি বুঝতে পারো আমি খ দাগে যাবো ইনশাল্লাহ। নাফিস, ভালোবাসা নিও বাবা। ওয়াসফি বুঝতে পারছি, উৎস বুঝতে পারছি, ময়না বুঝতে পারছি, আদিল ভাই বুঝতে পারছি, জুবায়ের সিংহা বুঝছি স্যার, আরিফুল ইসলাম বোঝা গেছে, সুবহান বুঝতে পারছেন, ওকে, এমডি ইব্রাহিম বিডি অ্যাকাউন্টিং, জি আপনি বুঝতে পারছেন, রকি ইসলাম বোঝা গেছে, সুরাই ইসলাম বুঝতে পারছেন, তাহমিনা মুনিয়া বুঝছি, ওকে আলহামদুলিল্লাহ, আপনারা তো খুব ভালোই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। এবার আসেন খদাগে আমরা কি করব? খদাগে হচ্ছে বলছে মোট লাভ এত টাকা ধরে বিশদ আয় বিবরণী তৈরি করো। ঠিক আছে, তো চলেন ওকে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করবো ইনশাল্লাহ। দেখো প্রশ্নে কিন্তু আমাদের মোট মুনাফা দিয়ে দিছে। ঠিক আছে, প্রশ্নে কিন্তু মোট মুনাফা দিয়ে দিছে। ওকে,
তো প্রশ্নে যেহেতু মোট মুনাফা দিয়ে দিছে, আর আমি তোমাদের আগেও বলছি, বারবার বলতেছি, তোমাদের যদি কারো ঘুম আসে অবশ্যই অবশ্যই চলে যাও, ঠিক আছে? এটা কিন্তু দেখতে খুবই দৃষ্টিকটু লাগছে যে এত রাতেও তোমরা ক্লাস করছো, কিন্তু অনেকেই আছে রাত জেগে পড়াশোনা করো। সো এটা তাদের জন্য, প্লিজ ডোন্ট টেক মি রং, বা আমাকে এমনি তো তোমরা যা খুশি তাই বলোই, এরপর আবার অন্যান্য চ্যানেলের স্যারদের কাছেও বলাইও না, ঠিক আছে? এই আর কি। এখন তো চ্যানেলে মানে বড় বড় চ্যানেলের একটা খুব ভালো বিষয় হয়েছে যে ক্লাস নেন খুব সুন্দর মতন, একটা ক্লাসের ভিতরে একটু পিঞ্চ করে দেয়, তা না হলে আর কি ভালো লাগে না, বুঝতে পারছো? বুঝছো? মানে আসলে যারা অনেক বেশি জটিল চিন্তা করে না সবকিছু, আল্লাহর কাছে হিসাবটা অনেক জটিল হবে, কারণ সব থেকে বড় জটিলতার সমাধান কিন্তু আল্লাহর কাছে আছে, ঠিক আছে? অত বেশি জটিল হয়ে লাভ নাই। বেশি জটিল ভাবে চিন্তা করে ইনডিরেক্টলি কথা বলে একটা মানুষকে মানে করা ভালো না, এগুলা, বুঝছো? এগুলা ভালো না। আচ্ছা আসো, বিবরণ টাকা টাকা টাকা। তো এখানে আমাদের প্রথমে বিশদায় যেহেতু করতে বসে মোট মুনাফা দিয়েই দিছে, সো আমরা প্রথমে মোট মুনাফাটা লিখে ফেলবো। মোট মুনাফা প্রশ্নে প্রদত্ত। প্রশ্নে প্রদত্ত মোট মুনাফা কত? 1,07,500। মোট মুনাফা অলওয়েজ থার্ড কলামে চলে যাবে। আচ্ছা, আমরা সবাই জানি মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয়গুলোকে বাদ দিলে পরিচালন মুনাফা পাই, ঠিক আছে? তাহলে আমরা বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয়। আচ্ছা, পরিচালন ব্যয়ের ভিতরে আমরা প্রথমে বেতন নেওয়ার চেষ্টা করব, বেতনটাকে নেওয়ার চেষ্টা করবো আগে। তো এখানে দেখো রেওয়া মিলের ভিতর দেওয়া আছে বেতন 30,000 টাকা, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখলাম বেতন 30,000 টাকা, বেতন খরচ 30,000 টাকা। এখন এই বেতনের টাকাটা আমরা প্রথম কলামে লিখবো নাকি সেকেন্ড কলামে লিখবো, এটা ডিপেন্ড অন আমাদের অঙ্কের সমন্বয়ে কোনো বকেয়া বা অগ্রিম কোনো কিছু আছে কি না। তো বেতন খরচ দেওয়া আছে 30,000 টাকা, সো আমরা বেতনের টাকাটা একদম সেকেন্ড কলামে লিখবো 30,000, কারণ সমন্বয়ে কোনো অগ্রিম বকেয়া কোনো কিছু নাই। এরপরে যদি আমরা শুরুর থেকে দেখি, এখানে শুধুমাত্র অনাদায়ী পাওনা ব্যতীত আর কোনো এন্ট্রি এখানে নাই, ঠিক আছে? সো আমরা এবার একটু খুঁজি, অনাদায়ী পাওনার কাজটা করি। সো অনাদায়ী পাওনার কাজটা তো তোমরা অলরেডি জানোই, আমি অলরেডি বলছি, তারপর আমি একটু তোমাদের মানে লিখে দিই। সেটা হচ্ছে, আমি একটু সংক্ষেপে লিখি, অনাদায়ী পাওনা প্লাস অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও নতুন আর কি। তো দেখো এর মধ্যে এই যে প্রথমটা, ঠিক আছে, এই প্রথমটা আর এই শেষেরটা থাকবে হচ্ছে তোমার রেওয়া মিলে, এইটা থাকবে রেওয়া মিলে, ঠিক আছে, আর এটাও থাকবে রেওয়া মিলে, ঠিক আছে? আর মাঝখানের যে নতুন দুইটা, এই যে এই নতুন আর এই নতুন দুইটা থাকবে হচ্ছে তোমার সমন্বয়। কেমন? তাহলে প্রথমটা আর শেষেরটা থাকবে রেওয়া মিলে, মাঝখানের দুইটা থাকবে সমন্বয়। আর এর মধ্যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি অলওয়েজ নিট দেনাদারের উপর ধার্য করতে হবে, নিট দেনাদারের উপরে। আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি তো অলরেডি বের করছি, কয় টাকা ছিল? 6,000 টাকা ছিল না? একটু আগে কত আগে নির্ণয় করছি না? তাহলে এটা তো করা সহজ হয়ে যাবে। তো প্রথমে এই যে অনাদায়ী পাওনা, এটা থাকবে কোথায় বলো? রেওয়া মিলে। এখন রেওয়া মিলের ভিতর খোঁজো, দেখো অনাদায়ী পাওনা কোথায় আছে। দেখো এই যে দেওয়া আছে অনাদায়ী পাওনা 5,000, তাহলে লিখলাম অনাদায়ী পাওনা 5,000। ঠিক আছে, এটার সঙ্গে আমরা যোগ দিব হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। কি যোগ দিব বলো? নতুন অনাদায়ী পাওনা। আচ্ছা ঠিক আছে বাবা, দ্রুত শেষ করার চেষ্টা করছি। প্লাস নতুন অনাদায়ী পাওনা। তো এই নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকবে বলো? সমন্বয়ে থাকবে। তো সমন্বয়ে দেখো দেওয়া আছে মোট অনাদায়ী পাওনা হচ্ছে 7,000, তাহলে রেওয়া মিলে অনাদায়ী পাওনা দেওয়া আছে 5,000, আর এখানে বলছে মোট অনাদায়ী পাওনা 7,500। তাহলে আমাদের এখানে চেঞ্জ হইলো কত? 2,500, ওই 2,500 হচ্ছে নতুন। তাহলে দেখো এই টোটাল অনাদায়ী পাওনা হচ্ছে 7,500। এটার সঙ্গে আমরা যোগ দিব কি? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটা আমরা কত আগে নির্ণয় করছি 6,000 টাকা, এই যে, ঠিক আছে? তো এটাও আমরা যোগ দিয়ে দিব।
যোগ নতুন আদায় পাওনা সঞ্চিতি অলওয়েজ নিট দেনাদারের উপর ধার্য করতে হয়। তাহলে নিট দেনাদার আমরা বের করছিলাম 60,000 টাকা, ওইটার উপর 10% করে 6,000 টাকা বের হয়েছিল। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? 6,000 ছিল। তাহলে টোটাল হয় 13,500। দেখো এখানে কিন্তু সব যোগ, শুধু লাস্টের পুরাতনটা বিয়োগ। এই পুরাতনটা কোথায় থাকবে? রেওয়া মিলে থাকবে। তো রেওয়া মিলের ভিতর দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে 2,500 টাকা। এই যে রেওয়া মিলে 2,500 টাকা অনাদায়ী পাওনা সঞ্চিতি, এইটাই হচ্ছে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। কারণ এই রেওয়া মিলে যা থাকে সবই পুরাতন। এই রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে পুরাতনটা, ওইটা তো আর পুরাতন নামে রেওয়া মিলে লেখা থাকবে না। তো রেওয়া মিলে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকবে ওটাকেই ধরে নিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কত টাকা? 2,500 টাকা। এটা আমরা লাস্টেরটা বিয়োগ দিয়ে দেবো। তাহলে 13,500 থেকে 2,500 যদি বিয়োগ করি তাহলে হচ্ছে হলো 13 থেকে 2 গেলে 11,000 টাকা। তাহলে অনাদায়ী পাওনা মোট খরচ হচ্ছে 11,000 টাকা। আর রেওয়া মিলের ভিতর আর কোনো পরিচালন ব্যয় নাই। সমন্বয়ের ভিতর যদি আমরা একটু দেখি, স্থায়ী সম্পদের উপরে 10% অবচয় ধার্য করতে বসে। আমরা জানি অবচয় একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, সরি অপচয় হচ্ছে আমাদের জন্য একটা পরিচালন ব্যয়, মানে অবচয়, অবলোপন, অবক্ষয় সবই হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। তাহলে স্থায়ী সম্পদের অবচয়, তো স্থায়ী সম্পদ আছে কয় টাকা? যন্ত্রপাতি আছে স্থায়ী সম্পদ, আর কোনো, হ্যাঁ আসবাবপত্র আছে, আচ্ছা অনেক কিছুই আছে, সবগুলোটাই ধরবো। তাহলে আমরা প্রথমে ধরবো হচ্ছে যন্ত্রপাতির অবচয়। তো যন্ত্রপাতি আছে কত? 60,000 টাকা। তো 60,000-এর উপরে কত পার্সেন্ট? 10%। তো 60,000-এর 10% করলে হয় কত? 6,000। একটা শূন্য কাটা। আরেকটা দেওয়া আছে আসবাবপত্র। আসবাবপত্র স্থায়ী সম্পদ। তাহলে যত স্থায়ী সম্পদ রেওয়া মিলে থাকবে সবগুলোর উপরে 10% অবচয় ধার্য করব। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্র আছে 70,000। 70,000-এরও কত পার্সেন্ট? 10%। তাহলে 70,000-এর 10% করলে হয় কত? 7,000। ওকে। এখন অঙ্কের ভিতরে যদি আমরা খুঁজি, আর কোনো স্থায়ী সম্পত্তি কিন্তু নেই, না নেই, আর কোনো স্থায়ী সম্পত্তি নেই। তাহলে আর যদি দেখি অঙ্কের সমন্বয়ের ভিতরও আর কোনো কি বলো এটাকে পরিচালন ব্যয় নেই, ঠিক আছে। তাহলে আমরা এগুলো এবার যোগ দিতে পারি। $30,000, 11,000 প্লাস 6,000 প্লাস 7,000, তাহলে হয়েছে হলো 54,000। এবার যদি এই 1,07,500 থেকে 54,000 বিয়োগ দিই তাহলে হচ্ছিল 53,500। এই 53,500-র নাম হচ্ছে হলো পরিচালন মুনাফা। ঠিক আছে, পরিচালন মুনাফা। তাহলে এবার এই পরিচালন মুনাফা থেকে আমাদের পরিচালন মুনাফার সঙ্গে আমাদের অপরিচালন আয়গুলোকে যোগ করতে হবে এবং অপরিচালন ব্যয়গুলোকে টুপ করে বিয়োগ করে দিতে হবে। তো আমরা যদি অঙ্কের ভিতর দেখি, একটাই অপরিচালন আয় আছে, ওই বিনিয়োগের সুদ। আর কোনো অপরিচালন আয় তো আমি দেখতেছি না। তারপর তোমরা একটু ভালো মতন দেখো আছে কিনা। না না, একটাই আছে। সো আমরা লিখবো এই একটাই, লিখে দেব যোগ বিনিয়োগের সুদ আছে। দেখো এই রেওয়া মিলের ভিতরে 10% বিনিয়োগ লিখে 1/7/2022 লিখে 50,000 টাকা আছে। ওই যে 10%, হ্যাঁ আখান খান, হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম। বিনিয়োগের সামনে যে 10% দেওয়া আছে ওই 10% হচ্ছিল ওই বিনিয়োগের সুদ। তাহলে আমরা লিখবো বিনিয়োগের সুদ। আর বিনিয়োগের সুদটা আমাদের জন্য কি বলো? অপরিচালন আয় বা অন্যান্য আয়, নন অপারেটিং রেভিনিউ। তাহলে এখানে বিনিয়োগ দেওয়া আছে 50,000 টাকা। তো এই 50,000 টাকার গুণ না করে দেখাইলেও হবে।
50,000-এর 10%, আমরা জানি পার্সেন্টেজ করলে 1 বছরের হয়, কিন্তু এই বিনিয়োগটা তুমি করছো 1/7/2022 তারিখে, মানে বছরের মাঝামাঝি। এই জন্য এই যে টাকাটা বের হবে এটার গুণ 6 ভাগ 12 করতে হবে। তাহলে 50,000-এর 10% করলে হয় হচ্ছে হলো 5,000, 5,000-এর গুণ 6 ভাগ 12 করলে হচ্ছে হলো 2,500। এই অঙ্কের ভিতর আর কোনো অপরিচালন আয়ও নাই, অপরিচালন ব্যয়ও নাই। সো এবার এটা আমরা যোগ করে দিলে আমাদের উত্তর আই হোপ চলে আসবে। ঠিক আছে, 53,500 প্লাস 2,500, 56,000। হ্যাঁ, আমাদের উত্তরও 56,000ই, সেটা এই যে মিলে গেছে উত্তর 56,000। ওকে, তো এই যে 56,000 এটা হচ্ছে আমাদের কি মুনাফা বলো? নিট মুনাফা। ওকে, এবার গদাকটা করব, করেই আমাদের মোটামুটি আজকে পর্যন্ত এই পর্যন্ত। ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো প্রিপারেশন হয়েছে এবং অবশ্যই অবশ্যই কালকে তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই ভালো একটা রেজাল্ট করবা, একটা ভালো ফলাফল করবা, এবং অবশ্যই অবশ্যই মোদের বিদ্যালয়ে এসে কমেন্ট করে যাবা যে তোমার পরীক্ষা কতটা ভালো হয়েছে ইনশাল্লাহ। তাহলে আমার এই পরিশ্রমটুকু সার্থক হবে। ময়না, ঠিক আছে বাবারা, বুঝতে পারছেন? অনাদায়ী পাওনা 5,000 টাকায় উন্নত যদি করতে বলে, তাহলে তোমার অনাদায়ী পাওনা যেটা থাকবে রেওয়া মিলে, ওইটার থেকে যেটাই উন্নতি করতে বসে, ওইটা ওই দুইটার যে বিয়োগফল, ওই বিয়োগফলটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। কেমন? ওই বিয়োগফলটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। আচ্ছা, এখানে এবার গদাগে বসে 31 ডিসেম্বর 2022 তারিখে রানা ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ কত? রানা ট্রেডার্সের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতে বসে। তার মানে আমরা এখানে আর্থিক বিবরণী শুধু সম্পদ অংশটা করলেই হয়ে যাবে। আর সাধারণত এরকমই আসে, হয় সম্পদ অংশ করতে বলে, তা না হলে দায় ও মালিকানা সত্ত্ব অংশ করতে বলে। সব তো আর করতে দিবে না। আর্থিক বিবরণীতেও টাকার ঘর তিনটাই হবে। আর্থিক বিবরণী তো না, আর্থিক অবস্থার বিবরণী। এই এইচএসসি 24 ব্যাচ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের লাস্ট কোশ্চেনটা সলিউশন করছি। নয়টা নয়টা ক্লাস নিছি, নয়টা। আজকে আজকে সকালবেলা আমি ভোর আগের দিন রাতে তো যা বানানোর বানাইছি, বা যতগুলো লাইভ ক্লাস নেওয়ার নিছি, আজকে ভোরবেলা থেকে আমি ভোর 3টার সময় ঘুম ভেঙে গেছে, আমি 3:30টার থেকে কন্টেন্ট বানানো শুরু করছি। এর মাঝখানে আমি এখনো গোসল করতে পারি নাই, আমি একবেলা খাইতে পারি নাই, গতকালও গোসল করতে পারি নাই। মানে আমি কিভাবে যে আছে আমি নিজে জানি না। আমি তোমাদের ক্লাস শেষ করে আগে এখন গোসলে ঢুকবো। মানে কেন যেন তোমাদের যতই তোমাদের ক্লাস দিচ্ছি মনে হচ্ছে কম। মানে আসলে মানে আমিও একটু মানসিক বৈরিতার ভিতরে আছি, যে আমি আসলে মনে হচ্ছে তোমাদের অনেক কম পড়াচ্ছি। সারা রাত পড়াইতে পারতাম তাহলে আরো ভালো লাগতো, কিন্তু সেটা হয় না। ঠিক আছে, আর এটা উচিত হবে না। ঘুম পরীক্ষার আগের রাতে ঘুমটা অবশ্যই জরুরি। হ্যাঁ, তো কেন যেন এটা মনে হচ্ছে, হয়তো এটাও একটা রিজন 23 ব্যাচ নিয়ে কোনো কাজ করতে পারে নাই, এই আর কি। ঠিক আছে।
ধন্যবাদ ময়না। উৎস কি বলছেন স্যার, আর্থিক বিবরণী এত ভালো করে বোঝানোর জন্য থ্যাঙ্কস। আপনি আপনার জন্যই আর্থিক বিবরণী শেষ করতে পারছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া রেখো, দোয়ায় রেখো ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পার্শ্ব, তো তোমরা চাইলে এখানে পাশে লিখে দিতে পারো সম্পদ পার্শ্ব। তো সম্পদ পার্শ্ব মানে তোমরা তো আর্থিক অবস্থার বিবরণী মানে বুঝোই যে এ ইকুয়াল টু এল প্লাস ই, মানে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। যে কয় টাকার সম্পদ হবে দায় ও মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। তার মানে এখানে শুধু সম্পদ অংশটাও করতে বসে। আর সম্পদ কয়টা তোমরা সবাই জানো, সম্পদ কিন্তু চারটা। এক নাম্বার কি স্থায়ী সম্পত্তি, ঠিক আছে, স্থায়ী সম্পত্তি। দুই নাম্বার কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তিন নাম্বার কি চলতি সম্পত্তি। চার নাম্বার কি অলিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা স্থায়ী সম্পত্তি নিব। তাহলে আসো তোমাকে টাইটেল দিই সম্পত্তি সমূহ। প্রথমে স্থায়ী সম্পত্তি। স্থায়ী সম্পত্তি কি কি ছিল? স্থায়ী সম্পত্তি দুইটা স্থায়ী সম্পত্তি ছিল, একটা ছিল আসবাবপত্র, একটা ছিল যন্ত্রপাতি। তো আসবাবপত্র, আসবাবপত্র দেওয়া আছে 70,000 টাকা, ঠিক আছে। তো এটার মধ্যে উপরে আবার 10% অবচয় ছিল, তার মানে 70,000 থেকে 7,000 বিয়োগ, 70,000 মাইনাস অবচয়, কিংবা এখানে পুঞ্জীবিত অবচয় লিখলেও হয়। 70,000 10% করে 7,000 টাকা অবচয় হয়েছিল। তাহলে 70,000 থেকে 7,000 গেলে কত থাকে? 7,000 গেলে থাকে হচ্ছে 63,000। ওকে, আচ্ছা আসবাবপত্র। এরপরে ছিল যন্ত্রপাতি, যন্ত্রপাতি। যন্ত্রপাতি ছিল কত টাকা? 60,000 টাকা। ওকে, আর এটার উপরেও 10% অবচয়, কারণ সকল স্থায়ী সম্পত্তির উপর 10% অবচয় ছিল। ঠিক আছে, অবচয় 60,000 এর 10% করে হয়েছিল 6,000 টাকা। 60,000 থেকে 6,000 গেলে থাকে হচ্ছিল 54,000 টাকা। এমনকি কোনো আর কোনো স্থায়ী সম্পত্তি নেই, সো আমরা এই দুইটাই যোগ দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা যদি এই দুইটা যোগ দিই তাহলে হয় তাহলে হচ্ছে 1,17,000। তাহলে অঙ্কে স্থায়ী সম্পত্তি হয়ে গেল ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, ডান। এবার হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। অঙ্কের ভিতরে দেখবে এরকম লেখাই থাকবে 10% বিনিয়োগ বা লগ্নি, এগুলো লেখাই থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে লিখবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই যে 2 নম্বর যে টাইটেলটা, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, লং টার্ম ইনভেস্টমেন্ট। তো এখানে দেখো অঙ্কের ভিতর ডাইরেক্ট দেওয়া আছে 10% বিনিয়োগ, তো আমরা এই 10% বিনিয়োগটা এখানে নিব, এবং এর ভিতরে একটা আইটেমই আসে, সো এই টাকাটা আমরা একদম ডিরেক্ট থার্ড কলামে নিব। 10% বিনিয়োগ কত টাকা? 50,000 টাকা। আই হোপ তোমরা বুঝতে পারতেছো কেমন। এরপরে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ হয়ে গেল, কি আলহামদুলিল্লাহ। এবার আমাদের চলতি সম্পত্তি। ঠিক আছে, তো আসো চলতি সম্পত্তিগুলো আমরা নিই। তো চলতি সম্পত্তির ভিতর কি আছে আমরা যদি অঙ্কের ভিতরে খুঁজি প্রথম থেকে, প্রাপ্য হিসাব একটা চলতি সম্পত্তি, তাহলে প্রাপ্য হিসাব আমাদের নিতে হবে। প্রাপ্য হিসাব, তো প্রাপ্য হিসাব দেওয়া আছে কত টাকা? 57,500 টাকা। ঠিক আছে, এটার সঙ্গে আমরা অলিখিত বিক্রয়টা যোগ দিব। অলিখিত বিক্রয় সমন্বয় ছিল কয় টাকা? 5,000 টাকা। এইটার থেকে আমরা নতুন অনাদায়ী পাওনা, মানে সমন্বয়ের দুইটা বিয়োগ দেবো আর কি। নতুন অনাদায়ী পাওনাটা আমরা বিয়োগ দিব। ঠিক আছে, নতুন অনাদায়ী পাওনা কত ছিল? এই যে মোট অনাদায়ী পাওনার পরিমাণ 7,500 টাকা। তাহলে আমাদের অনাদায়ী পাওনা ছিল 5,000, 7,500 টাকা যদি মোট হয় তাহলে আমাদের এখানে নতুন কত? 2,500। তাহলে 2,500 টাকা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। এটা বিয়োগ দেবে এবং সবার শেষে নতুন অনাদায়ী
পাওনা সঞ্চিতিটাও বিয়োগ দেবো, কারণ এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে ফেলছি কয় হাজার টাকা, 6,000 টাকা। কেমন, এটা আমরা বিয়োগ দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা যে দুইটা যোগ দেওয়ার সাথে যোগ দিয়ে দেই, 57,500 প্লাস 5,000 মাইনাস 2,500 মাইনাস 6,000, 54,000। তাহলে নির্দেনাদার হচ্ছে হলো 54,000। ওকে, এবার একটু আমরা অঙ্কের ভিতরে দেখি আর কি কি চলতি সম্পত্তি আছে। ওই যে 10% বিনিয়োগ যেটা ছিল ওইটাও চলতি সম্পত্তি, কারণ ওইটা হচ্ছে আয়ের বকেয়া চলতি সম্পদ। ঠিক আছে, তাহলে আমরা লিখবো বকেয়া বিনিয়োগের সুদ। একটু আগে যেটা ওই অপরিচালনা আয়ের ভিতর নিছি, বকেয়া বিনিয়োগের সুদ। এটা কিভাবে বের করছিলাম, 50,000 টাকার উপরে 10% করে হয়েছিল 5,000, ওই 5,000-এর গুণছয় ভাগ 12 করে হয়েছিল 2,500 টাকা। আয়ের বকেয়া চলতি সম্পদ, কারণ বিনিয়োগের সুদ হচ্ছে আয়ের বকেয়া। কেমন, এরপরে আমরা যদি দেখি নগদ তহবিল। নগদ তহবিল একটা চলতি সম্পদ, ব্যাংক জমাতিরিক্ত আসবে না, কারণ ব্যাংক জমাতিরিক্ত চলতি দায়। নগদ তহবিল অবশ্যই একটা চলতি সম্পদ। নগদ তহবিল মানে হচ্ছে হাতে নগদ। কেমন, হাতে নগদ টাকা আছে, কত টাকা, 35,000 টাকা। এবার সমন্বয়ের ভিতর দেখো 2 নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 45,000 টাকা এবং বাজার মূল্য 50,000 টাকা। তোমরা জানো সমাপনী মজুত পণ্য একটা চলতি সম্পত্তি, এবং সমাপনী মজুত পণ্যের যদি দুইটা মূল্য দেওয়া থাকে আমরা সবসময় ছোট মূল্যটা নেই। ঠিক আছে, আচ্ছা কে লিখছো স্যার এই সেম নিয়মে কি করব, এটা কোনটা বাবা, তাহলে কি জানো দেখলাম সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য দুইটা মূল্য দেওয়া থাকলে ক্রয় মূল্য বাজার মূল্য বোঝার দরকার নেই, দুইটা টাকার ভিতর যেটা ছোট সেটা নিবা। তো এখানে দুইটা টাকা দেওয়া আছে, একটা আছে 45,000, একটা আছে 50,000। ছোট কোনটা, 45,000, 45,000 নেব। ওকে, গেল। আচ্ছা, অঙ্কের ভিতরে আর কোনো চলতি সম্পত্তি নাই, সো এগুলো যোগ দিলে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আসো আমরা যোগ দিই। এক লক্ষ 36,500। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চলতি সম্পদ 1,36,500। এই যে চলতি সম্পদ হয়ে গেল। এবার আছে অলিক সম্পদ। এই অঙ্কে কোনো অলিক সম্পদ নেই। অলিক সম্পদ কোনগুলো, যেগুলো দেখতে সম্পদের মতন কিন্তু আসলে সম্পদ না, যেমন হতে পারে প্রাথমিক খরচ, শেয়ার অবহার, বিলম্বিত বিজ্ঞাপন, এগুলো কোনো কিছুই নাই। সো আমাদের এই তিনটা যোগ দিলেই আলহামদুলিল্লাহ মোট সম্পত্তি 5টা। এই যে আমাদের এইটাই বের করতে বসে সম্পদ, মোট সম্পদের 500টা বের হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সেটা যোগ দেই, 1,17,000 প্লাস 50,000 প্লাস 1,36,000। ওরে মা, একটু বসি বাবা, দাঁড়াও। 1,36,500, তাহলে আসছে কত, 3,03,500। জি, উত্তর মিলে গেছে, 3,03,500। এটার নাম হচ্ছে আমাদের মোট সম্পত্তি। ওকে, যাক অনেক ক্লাস নিলাম, অনেক ক্লাস নিলাম। ওকে, আই হোপ তোমাদের হেল্প হয়েছে অনেক ইনশাল্লাহ। ঠিক আছে, আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো সঞ্চয় করতে পারি। আমার কোনো বন্ধু নেই যে আমাকে খুব যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই
বন্ধু বলতে জেনেছি যাদের, তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল, অ্যাজ লাইক তোমরা। দূরের পথে ট্রেনে যেমন হয়, পাশের ছিটে আড্ডা হয়, গল্প হয়, দুপেয়ালা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয়, বলা শেষে অচেনা এক স্টেশনে উধাও হয়। এই যে আমি রোজ হাঁটছি, এই যে আমি রোজ হাঁটছি, বুকের ভেতরে কষ্ট, ক্লেদ, তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই। প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরোবো ভেবে ফিরে আসার ইচ্ছে হয়, তেমন একটা ছায়ার মতন, আগলে রাখা মায়ার মতন আমার কোনো বন্ধু নেই। আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো সঞ্চয় করতে পারি, যে আমাকে অনেক যত্ন করে সঞ্চয় করবে, প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আধুলি। আমার লাইফে সবচেয়ে বেস্ট কমেন্ট কোনটা জানো? একদিন মেবি কোন একটা ছেলে যেন, মনে হয় ইউটিউবে একটা, মানে ইউটিউব থেকে একটা ভিডিও টিডিও বা একটা সামথিং কোনো কিছু একটা নিয়ে আমাদের যে অফিসিয়াল যে মোদের বিদ্যালয়ের যে পেজটা আছে, ওই পেজে মনে হয় পোস্ট করছিল। তো নিচে এসে একটা ছেলে কমেন্ট করছিল যে এই লোকটা কে। তো ওইখানে একটা ছেলে কমেন্টে রিপ্লাই করছে যে উনি সবসময় আমাদের দোয়ায় থাকেন। মানে ওই দিন থেকে কেন যেন আমার, মানে তোমাদের ওই অনলাইনের প্রতি, মানে ওই যে পরিশ্রম করার যে জিনিসটা, মানে ওই জিনিসটা, মানে এখন আর পরিশ্রম, কোনো কিছু পরিশ্রম মনে হয় না। মানে কেন যেন মনে হয় যে, আমার মনে হয় না এখন অনলাইন কোনো প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছে, বাট আমি নিচ্ছি এই, তারপরও মনে হচ্ছে যে কম নিচ্ছে। মাজাটা না একদম ধরে আছে। সারাদিন খাইনি তো কিছু, মনে হয় যদি একটু পারতাম আর একটু ক্লাস নিতাম, আর দুইটা অঙ্ক করাই দিতে পারতাম, আর একটু হয়তো হেল্প হইতো, এটাই। যাই হোক, তারপরও সব থেকে সুন্দর বিদায় হচ্ছে তুমি এখনই কেন যাচ্ছ, আর সব থেকে খারাপ বিদায় হচ্ছে এখনো যাচ্ছ না কেন। তো ভালো লাগা ভালোবাসা থাকতে থাকতে চলে যাওয়াটাই সব থেকে বেশি বেটার। ওকে, সবাই ভালো থাইকো, নিজের যত্ন নিও। ইনশাল্লাহ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আগে আমরা আবার নতুন করে ক্লাস শুরু করব। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম। ভালোবাসি তোমাদের।